আমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছি ব্রাজিল তাদের রাউন্ড অফ 32 এর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এশিয়ান জায়ান্ট দল জাপানকে। এই ম্যাচটি কি ব্রাজিল সহজে উতরে যেতে পারবে, নাকি জাপান কোনো ইতিহাস রচনা করবে? দেখতে হলে চলুন পুরো ভিডিওটি থেকে এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। এখন এই ম্যাচের গুরুত্ব কতটুকু? এই ম্যাচের গুরুত্ব কতটুকু আপনারা সকলে অবশ্যই বুঝতে পারছেন, কারণ এটি একটি নকআউট ম্যাচ হতে চলেছে। যে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে না পারলে ম্যাচটি চলে যাবে এক্সট্রা টাইমে, এবং সেখানে প্লেনাল্টি শুটআউটের মাধ্যমে নির্ধারিত হবে এ ম্যাচের জয়ী দল। আর এখানে কোনো রকম ভাবে ব্রাজিল চাইবে না তারা প্লেনাল্টি শুটআউটে যেতে, কারণ তারা প্লেনাল্টিতে এর আগে অনেকবার বহু টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। তাই এই ম্যাচটির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য, এবং তারা চাইবে ম্যাচটি 90 মিনিটের ভিতরে বা 120 মিনিটের ভিতরে সিল করে দিতে। এখন ব্রাজিলের বর্তমান পারফরমেন্স কিরকম? আমি যদি গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে আসি, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের খুব একটা আহামরি পারফরমেন্স দেখা যায়নি। সেকেন্ড ম্যাচে হাইতির বিপক্ষে 3-16 গোলে জিতলেও তাদের অনেকগুলো বিতর্কিত জায়গা রয়ে গিয়েছিল। কিন্তু আমরা 3 নম্বর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের যে একটা স্ট্যান্ডিং পারফরমেন্স দেখেছি, সেখানে মিডফিল্ডে একটা ভরসাযোগ্য নাম দেখেছি আমরা ব্রুনো গিমারেজ এবং ক্যাসেমিরো। তার সাথে ডিফেন্স লাইনেও দানিলো এবং ডগলাস সান্তোস, যাদের নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, তারাও অনেকটাই ভালো করে দেখাচ্ছে। এবং অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াসের কথা তো আর কিছু নাই বললাম, তার সাথে ম্যাথিউস কুনিয়া এবং নতুন হায়ান, তারাও অনেকটা ভালো করছে। তার সাথে একই নামটি যুক্ত হয়েছে, সেটি হলো নেইমার জুনিয়র। আর এই সকল কিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল বর্তমানে একটি দুর্দান্ত ফর্মে আছে বলে মনে করা হচ্ছে। আর সামনের ম্যাচগুলোতে ব্রাজিল দুর্দান্ত ফর্মে থাকবে বলে সকলেই ধারণা করছে। এখন বর্তমানে জাপানের পারফরমেন্স কিরকম? জাপানের পারফরমেন্স বোঝার জন্য আপনাকে গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিকে একটু চোখ রাখতে হবে। সেখানে তারা নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করেছে, এবং একই সাথে আরেক ইউরোপীয় টিম সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করেছে। যে দলে খেলে ভিক্টর ইউক্রেস এবং ইসাকের মতো নাম্বার 9 এরা, তারাও গোল করতে পারেনি এই ম্যাচে। আর এই ম্যাচে প্রথম গোলটি করেছিল জাপানের প্লেয়াররা। তাই আর তারা গ্রুপ পর্বে 2 নাম্বার হয়ে শেষ করেছে। তাই বোঝা যাচ্ছে জাপানও বর্তমানে তাদের ভালো ফর্মে আছে। আর জাপানের সবথেকে বড় শক্তির জায়গা হলো তাদের ইউনিটি, সততাবোধ এবং শৃঙ্খলাবোধ। তারা যাই করে একতা হয়ে করে। তারা যেকোনো কিছুতে ম্যাচের মধ্যে যদি ফলাফল তাদের বিপক্ষে চলে যায়, তারা একসাথে হয়ে মিটিং করে এবং তারা আবার ম্যাচটি ভালো খেলার জন্য চেষ্টা করে থাকে। আর এর জন্যই জাপান এ পর্যন্ত এসেছে এবং আরো সামনে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, এবং ব্রাজিলকে একটি টাফ টাইম উপহার দিবে বলে সকলেই ভাবছে। হেড টু হেড পরিসংখ্যান দেখলে জাপান এবং ব্রাজিলের এ পর্যন্ত মোট ম্যাচ হয়েছে 10টি, যেখানে ব্রাজিল জয়লাভ করেছে 7টি ম্যাচে, এবং ব্রাজিল এবং জাপানের ম্যাচে ড্র হয়েছে মাত্র 2টি ম্যাচ, এবং একই সাথে ব্রাজিল হেরেছে তাদের ইতিহাসে প্রথমবারের মতো গত সেপ্টেম্বর মাসে একটি ম্যাচ, যে ম্যাচে ছিল না রাফিনিয়া, নেইমারের মতো প্লেয়াররা, এবং নতুন হায়ান, লুইস এনরিক, এরা ছিল না, তারাও এনরিকও ছিল না। এখন এ ম্যাচে পার্থক্য গড় প্লেয়ার কে হতে পারে? যে নামটি আপনার প্রথমে সবার আগে মনে এসেছে, তিনি হলেন অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র যে বর্তমান ফর্ম তা কন্টিনিউ করতে পারলে জাপানের বিপক্ষে ম্যাচে তিনি যে কোনো কিছু করে বসতে পারেন। আমরা লাস্ট ম্যাচে দেখেছি তিনি 2টি গোল করেছেন। তার আগের ম্যাচে দেখেছি 1টি গোল 1টি অ্যাসিস্ট করেছেন। তার আগের ম্যাচে দেখেছি আমরা 1টি গোল করেছেন। তাই ভিনিসিয়াস জুনিয়রের উপর পুরো ব্রাজিল আবারও একটিবার ভরসা করতে চাই। যদি আসা যে এখন প্রেডিকশনের ক্ষেত্রে আসলে আমার মতে ব্রাজিল এই ম্যাচটি 3-1 গোলে জিতবে। আপনারা বলতে পারেন এত কিছু বলার পর তুমি কিভাবে এত কনফিডেন্স যে ব্রাজিল 3-1 গোলে ম্যাচটি জিতবে? আমার মনে হয় জাপানও গোল দেওয়ার চেষ্টা করবে, আর সেক্ষেত্রে ব্রাজিলের অ্যাটাক লাইন দ্রুত কাউন্টার অ্যাটাক করে যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় গোল বের করে আনতে সক্ষম হবে। আর এই ম্যাচে নেইমার আরও কিছুক্ষণ বেশি খেলবে বলে আমার ধারণা, আর এবং তিনি হাফ টাইমের পরেই খেলতে নামবেন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।